বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসের এক চরম উত্তেজনাকর অধ্যায় পার করছে বর্তমান সময়। সচিবালয় থেকে শুরু করে জেলা পর্যায়ের সরকারি দপ্তরগুলোতে গত কয়েকদিন ধরে যে গুমোট পরিস্থিতি বিরাজ করছিল তার মূলে ছিল একটিই শব্দ, নবম জাতীয় পে স্কেল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যখন সাধারণ মানুষের নাভিশ্বাস তুলছে, তখন সরকারি চাকুরিজীবীদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হতে শুরু করেছে। বছরের পর বছর ধরে ঝুলে থাকা এই দাবি নিয়ে সরকার এবং কর্মচারীদের মধ্যে যে মনস্তাত্ত্বিক লড়াই চলছিল তা সম্প্রতি এক নতুন মোড় নেয়। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টার একটি আকস্মিক মন্তব্য পুরো পরিস্থিতিকে অগ্নিগর্ভ করে তোলে। তিনি যখন সরাসরি ঘোষণা দিলেন যে এই সরকারের পক্ষে নতুন পে স্কেল কার্যকর করা সম্ভব নয় এবং এটি কেবল নির্বাচিত সরকারের পক্ষেই সম্ভব, তখনই রাজপথের লড়াই দানা বাঁধতে শুরু করে। এই চ্যাপ্টারে আমরা দেখব কিভাবে একটি প্রশাসনিক দাবি মুহূর্তেই বিশাল এক জনবিক্ষোভে রূপ নিল এবং কেন এই নবম পে স্কেল সরকারি কর্মচারীদের কাছে এখন অস্তিত্বের লড়াই হয়ে দাঁড়িয়েছে। অর্থ উপদেষ্টার বক্তব্য ও অস্থিরতার শুরু। ঘটনার সূত্রপাত ঘটে মাত্র ৩ থেকে ৪ দিন আগে। এক সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা অত্যন্ত রূঢ়ভাবে জানিয়ে দেন, বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে নতুন কোনো বেতন কাঠামো ঘোষণা করা সরকারের জন্য এক প্রকার অসম্ভব। তার এই বক্তব্য ছিল অনেকটা মরার ওপর খাড়ার ঘা। যারা আশা করেছিলেন ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার সংস্কারের অংশ হিসেবে প্রথমেই বেতন বৈষম্য দূর করবে, তারা প্রচণ্ড হতাশ হন। সরকারি চাকুরিজীবীদের বিভিন্ন সংগঠন তাৎক্ষণিকভাবে এই বক্তব্যের প্রতিবাদ জানায়। তাদের যুক্তি ছিল স্পষ্ট, বিদ্যমান বেতন কাঠামো দিয়ে বর্তমান বাজারে টিকে থাকা অসম্ভব। ঘর ভাড়া, চিকিৎসা ব্যয় এবং সন্তানের শিক্ষা খরচ মেটাতে গিয়ে নিম্ন ও মধ্যম সারির কর্মচারীরা ঋণের জালে জড়িয়ে পড়ছেন। অর্থ উপদেষ্টার সেই অসম্ভব শব্দটি কর্মচারীদের মনে এই ধারণা গেঁথে দেয় যে তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। ফলে মুহূর্তের মধ্যেই বিভিন্ন দপ্তরে কর্মবিরতির ডাক দেওয়া হয়। রাজধানী থেকে শুরু করে প্রান্তিক পর্যায় পর্যন্ত বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সরকারের প্রশাসনিক চাকা স্থির হওয়ার উপক্রম হয়। আন্দোলনের তীব্রতা ও দাবির যৌক্তিকতা। সরকারি কর্মচারীরা বলছেন, এটি কেবল বিলাসিতার দাবি নয়, বরং বেঁচে থাকার দাবি। বিগত কয়েক বছরে জীবনযাত্রার ব্যয় যে হারে বেড়েছে, তার তুলনায় বার্ষিক ৫% ইনক্রিমেন্ট ছিল অত্যন্ত নগণ্য। আন্দোলনকারীরা বারবার মনে করিয়ে দিচ্ছিলেন যে পে কমিশন আগেই গঠন করা হয়েছিল এবং তাদের কাজ ছিল একটি যুগোপযোগী ও বাস্তবসম্মত কাঠামো প্রণয়ন করা। কিন্তু সেই সুপারিশগুলো ফাইলবন্দী হয়ে পড়ে থাকায় ক্ষোভের মাত্রা বাড়ে। আন্দোলনের মুখে প্রশাসন যখন প্রায় অচল হতে শুরু করে, তখনই টনক নড়ে নীতি নির্ধারকদের। সরকারের ভেতরে বাইরে আলোচনা শুরু হয় যে সরকারি কর্মকর্তাদের অসন্তুষ্ট রেখে রাষ্ট্র পরিচালনা করা এবং সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। রাজনৈতিক বিশ্লেষকরাও হুঁশিয়ারি দেন যে এই আন্দোলন দীর্ঘায়িত হলে সরকারের ওপর মানুষের আস্থা সংকটে পড়বে। ঠিক এই চরম উত্তেজনার মুহূর্তেই দৃশ্যপটে হাজির হন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। তিনি বুঝতে পারেন এই সংকট সমাধান করতে হলে সরাসরি হস্তক্ষেপ প্রয়োজন। শান্ত করার প্রচেষ্টা ও ড. ইউনূসের বার্তা। প্রধান উপদেষ্টা অনুভব করেছিলেন যে অর্থ উপদেষ্টার বক্তব্যে সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি সাধারণ কর্মচারীদের সেন্টিমেন্ট বুঝতে পেরেছিলেন। রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ সেক্টর যারা সচল রাখেন, তাদের মধ্যে যদি হতাশা বিরাজ করে, তবে কোনো বড় পরিবর্তন আনা সম্ভব নয়। তাই আন্দোলনের চাপ আর পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে তিনি এক জরুরি সংবাদ সম্মেলন ডাকেন। সেই সম্মেলনে তিনি কি বললেন, কিভাবে তিনি অর্থ উপদেষ্টার করা ক্ষত পূরণ করার চেষ্টা করলেন, এই অংশটি ছিল অত্যন্ত নাটকীয় এবং তাৎপর্যপূর্ণ। তিনি কেবল পে স্কেলের ঘোষণাই দিলেন না, বরং রাষ্ট্রের অভিভাবক হিসেবে যে সহমর্মিতা দেখালেন তা অনেককেই অবাক করেছে। তিনি স্পষ্ট ভাষায় স্বীকার করে নিলেন যে সরকারি চাকুরিজীবীদের দাবি যৌক্তিক এবং সরকার তাদের উপেক্ষা করতে পারে না। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবনের সম্মেলন কক্ষে তখন পিনপতন নীরবতা। গণমাধ্যমের ক্যামেরার লেন্সগুলো স্থির হয়ে আছে পোডিয়ামের দিকে। সারা দেশের লাখ লাখ সরকারি চাকুরিজীবী তখন টেলিভিশনের পর্দা কিংবা স্মার্টফোনের স্ক্রিনে চোখ রেখে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কারণ সবার মনে একটাই প্রশ্ন ছিল, আজ কি কেবল আরেকটি সান্ত্বনা দেওয়া হবে, নাকি আসবে চূড়ান্ত কোনো ঘোষণা? ঠিক সেই মুহূর্তে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস ধীরস্থির পায়ে মঞ্চে এসে দাঁড়ালেন। তার চেহারায় ছিল একদিকে দৃঢ়তা, অন্যদিকে এক ধরনের গভীর সহমর্মিতা। তিনি জানতেন বিগত কয়েকদিনের অনিশ্চয়তা রাষ্ট্রযন্ত্রের হৃৎপিণ্ডকে কতটা দুর্বল করে দিয়েছে। তিনি এটাও জানতেন যে অর্থ উপদেষ্টার সেই একটি বিতর্কিত মন্তব্য সরকারের সঙ্গে প্রশাসনের এক বিশাল দূরত্ব তৈরি করেছে। নজিরবিহীন দুঃখ প্রকাশ। বক্তব্যের শুরুতেই ড. ইউনূস সরাসরি প্রসঙ্গে চলে এলেন।
কোনো রাগঢাক না করেই তিনি টেনে আনলেন অর্থ উপদেষ্টার সেই বিতর্কিত বক্তব্যের প্রসঙ্গ। তিনি বললেন, বিগত কয়েকদিনে সরকারের একজন উপদেষ্টার বক্তব্যে আপনারা যে মর্মাহত হয়েছেন এবং যে বিভ্রান্তি তৈরি হয়েছে তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের সেবা এবং ত্যাগের মূল্যায়ন করতে জানে। এরপর তিনি যা বললেন তা বাংলাদেশের ইতিহাসে বিরল। একজন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হিসেবে তিনি অর্থ উপদেষ্টার বক্তব্যের জন্য সরাসরি দুঃখ প্রকাশ করলেন। তিনি অত্যন্ত বিনীতভাবে জানালেন যে যদি সরকারের কোনো বক্তব্যে কর্মচারীরা কষ্ট পেয়ে থাকেন তবে তিনি ব্যক্তিগতভাবে এবং সরকারের পক্ষ থেকে তার জন্য দুঃখিত। এই একটি বাক্য মুহূর্তেই আন্দোলনের উত্তাপকে অনেকটাই কমিয়ে দেয়। কর্মচারীরা অনুভব করেন তাদের অভিভাবক তাদের মনের ভাষা বুঝতে পেরেছেন। অনিশ্চয়তা থেকে চূড়ান্ত প্রতিশ্রুতি। ড ইউনূস কেবল দুঃখ প্রকাশ করেই ক্ষান্ত হননি, তিনি আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু অর্থাৎ নবম জাতীয় পে স্কেল নিয়ে তার অবস্থান পরিষ্কার করেন। তিনি অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা করেন যে নবম পে স্কেল কার্যকর করার বিষয়ে সরকারের মধ্যে এখন আর কোনো দ্বিধা বা সংশয় নেই। তিনি ব্যাখ্যা করেন যে কেন এটি এখন অপরিহার্য। প্রধান উপদেষ্টা বলেন, একটি রাষ্ট্র তখনই সচল থাকে যখন তার প্রশাসনিক কাঠামো সন্তুষ্ট থাকে। জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির এই সময়ে আপনাদের দাবি কেবল যৌক্তিক নয়, বরং এটি আপনাদের নাগরিক অধিকার। তিনি আরও যোগ করেন, ইতোমধ্যেই পে কমিশনকে নির্দেশনা দেওয়া হয়েছে তাদের চূড়ান্ত সুপারিশগুলো দ্রুত সমন্বয় করার জন্য। যারা ভেবেছিলেন এই সরকার পে স্কেল কার্যকর করার দায় এড়িয়ে যাবে, তাদের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ড ইউনূস চূড়ান্ত সময়সীমা ঘোষণা করেন। ২ ফেব্রুয়ারির সেই ম্যাজিক ডেট। সংবাদ সম্মেলনের সবচেয়ে চমকপ্রদ অংশটি ছিল তারিখ ঘোষণা। ড ইউনূস সুনির্দিষ্টভাবে জানিয়ে দেন, আগামী ২ ফেব্রুয়ারি নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এই তারিখটি ঘোষণার সঙ্গে সঙ্গে সারা দেশের সরকারি দপ্তরে আনন্দের জোয়ার বয়ে যায়। তিনি আশ্বস্ত করেন যে এই গ্যাজেট হবে আধুনিক, বৈষম্যহীন এবং বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সঙ্গতিপূর্ণ। তিনি কর্মচারীদের প্রতি আহ্বান জানান যেন তারা কোনো গুজবে কান না দেন এবং শান্ত থেকে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন। তার এই ঘোষণার মাধ্যমে এটি পরিষ্কার হয়ে যায় যে অন্তর্বর্তীকালীন সরকার কেবল তদারকি সরকার হিসেবে নয়, বরং একটি সংস্কারমুখী ও জনবান্ধব সরকার হিসেবে কাজ করতে চায়। প্রধান উপদেষ্টার এই সিদ্ধান্তকে রাজনৈতিক বিশ্লেষকরা একটি মাস্টার স্ট্রোক হিসেবে অভিহিত করেছেন, যা একদিকে জনরোষ কমিয়েছে এবং অন্যদিকে প্রশাসনের গতিশীলতা নিশ্চিত করেছে। চাপ ও সংস্কারের মেলবন্ধন। তবে এই ঘোষণার পেছনে কেবল আন্দোলনের চাপই নয়, বরং ড ইউনূসের দূরদর্শী চিন্তাও কাজ করেছে। তিনি জানতেন যে বেতন কাঠামোতে যদি আমূল পরিবর্তন না আনা হয় তবে দুর্নীতি কমানো এবং প্রশাসনে স্বচ্ছতা আনা সম্ভব নয়। তিনি এই পে স্কেলকে দেখছেন একটি বিনিয়োগ হিসেবে, একটি দক্ষ ও সৎ প্রশাসনের জন্য রাষ্ট্র যে মূল্য দিতে প্রস্তুত। এই ঘোষণার মাধ্যমে আন্দোলনের নেতারাও তাদের বিজয় দেখতে পান। তারা বুঝতে পারেন রাজপথের আন্দোলনের পাশাপাশি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সরকারও পিছপা হয়নি। কিন্তু প্রশ্ন থেকে যায়, ২ ফেব্রুয়ারির গ্যাজেটে ঠিক কী চমক থাকছে? বেতন কি দ্বিগুণ হচ্ছে, নাকি ইনক্রিমেন্টের হারে আসছে বড় কোনো পরিবর্তন? প্রধান উপদেষ্টার ঘোষণার পর থেকে বাংলাদেশে সরকারি অফিসগুলোতে এখন এক উৎসবমুখর কিন্তু উৎকণ্ঠাময় পরিবেশ বিরাজ করছে। ক্যালেন্ডারের পাতায় সবাই এখন ২ ফেব্রুয়ারি তারিখটিকে কোল চিহ্ন দিয়ে রাখছেন, কারণ এটি কেবল একটি সাধারণ সরকারি গ্যাজেট নয়, এটি হতে যাচ্ছে দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর জীবনমান পরিবর্তনের এক আইনি দলিল। ড ইউনূসের সেই ঐতিহাসিক ঘোষণার পর আন্দোলনের উত্তাপ হয়তো কমেছে, কিন্তু সচিবালয়ের করিডোর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের ইউনিয়ন পরিষদ পর্যন্ত সর্বত্রই এখন একটাই আলোচনা, কি থাকছে এই নবম জাতীয় পে স্কেলে? বেতন কি প্রত্যাশা অনুযায়ী বাড়বে? গ্রেড বৈষম্য কি এবার চিরতরে মুছে যাবে? এই চ্যাপ্টারে আমরা বিশ্লেষণ করব এই ঐতিহাসিক সিদ্ধান্তের সুদূর প্রসারী প্রভাব এবং এর সামনের চ্যালেঞ্জগুলো। গ্যাজেটে যা থাকতে পারে, প্রত্যাশা ও প্রাপ্তি। বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এবারের পে স্কেল গতানুগতিক অন্য সব পে স্কেলের চেয়ে আলাদা হতে যাচ্ছে। যেহেতু এটি একটি সংস্কারমুখী অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত, তাই এখানে কেবল বেতন বাড়ানো নয়, বরং কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কর্মচারীদের দাবি ছিল মূল বেতন এমনভাবে নির্ধারণ করা যেন বর্তমান বাজারের অগ্নিমূল্যের সাথে তারা খাপ খাওয়াতে পারেন। ধারণা করা হচ্ছে সর্বনিম্ন গ্রেড থেকে শুরু করে সর্বোচ্চ গ্রেড পর্যন্ত বেতনের একটি সামঞ্জস্যপূর্ণ ভারসাম্য রাখা হবে।
বিশেষ করে নিম্নধাপের কর্মচারীদের আবাসন ভাতা, চিকিৎসা ভাতা এবং টিফিন ভাতার ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। প্রধান উপদেষ্টার সংকেত অনুযায়ী পে কমিশন এমন একটি ফর্মুলা তৈরি করছে যেখানে মুদ্রাস্ফীতির সাথে বেতনের একটি স্বয়ংক্রিয় সমন্বয়ের ব্যবস্থা থাকতে পারে, যাতে ভবিষ্যতে আর বারবার আন্দোলনের প্রয়োজন না হয়। অর্থনৈতিক চ্যালেঞ্জ ও সরকারের দৃঢ়তা। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। নবম পে স্কেল কার্যকর করা সরকারের জন্য কোনো সহজ কাজ নয়। রাষ্ট্রীয় কোষাগারের ওপর এর ফলে যে বিশাল আর্থিক চাপ পড়বে তা সামলানোই এখন বড় চ্যালেঞ্জ। অর্থ উপদেষ্টা শুরুতে যে অনীহা প্রকাশ করেছিলেন তার পেছনেও ছিল এই অর্থনৈতিক সীমাবদ্ধতার দুশ্চিন্তা। কিন্তু ড ইউনূস প্রমাণ করেছেন যে জনগণের সেবক হিসেবে যারা কাজ করেন তাদের জীবনযাত্রার মান নিশ্চিত করাকে তিনি ব্যয় নয় বরং বিনিয়োগ হিসেবে দেখছেন। সরকারের পরিকল্পনা হল প্রশাসনিক খরচ কমিয়ে এবং রাজস্ব আদায় বাড়িয়ে এই অতিরিক্ত অর্থের সংস্থান করা। দুর্নীতিরোধে কঠোর অবস্থান এবং ডিজিটাল লেনদেনের প্রসারের মাধ্যমে যে সাশ্রয় হবে তা দিয়েই এই পে স্কেলের খরচ মেটানোর পরিকল্পনা করছে বর্তমান সরকার। এই সাহসী পদক্ষেপটি প্রমাণ করে যে সরকার কেবল প্রতিশ্রুতিতে বিশ্বাসী নয় বরং তা বাস্তবায়নের সামর্থ্যও রাখে। আন্দোলনের বিজয় ও আগামী দিনের শিক্ষা। এই পুরো ঘটনা প্রবাহ বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের জন্য একটি বড় শিক্ষা। এটি প্রমাণ করেছে যে যৌক্তিক দাবিতে যদি ঐক্যবদ্ধ আন্দোলন করা যায় এবং সেই আন্দোলনের ভাষা যদি স্পষ্ট হয় তবে রাষ্ট্র তা শুনতে বাধ্য। কর্মচারী সংগঠনগুলোর নেতারা বলছেন এটি কেবল তাদের বেতন বৃদ্ধির জয় নয়, এটি তাদের মর্যাদার লড়াইয়ের জয়। প্রধান উপদেষ্টা ড ইউনূস যে দুঃখ প্রকাশ করেছেন এবং আন্দোলনের যৌক্তিকতা স্বীকার করেছেন তা ভবিষ্যতে সরকার ও কর্মচারীদের মধ্যে সম্পর্কের একটি নতুন মানদণ্ড তুলে ঘটে। 2 ফেব্রুয়ারির গ্যাজেট প্রকাশের পর থেকে প্রশাসন আরও গতিশীল হবে এবং সেবা দেওয়ার ক্ষেত্রে কর্মচারীরা আরও বেশি উজ্জীবিত হবেন, এমনটাই আশা করছে সাধারণ মানুষ। উপসংহার ও বিদায়ী বার্তা। অবশেষে অনিশ্চয়তার মেঘ কেটে দেখা দিয়েছে আশার আলো। 2 ফেব্রুয়ারি সেই ঐতিহাসিক দিন যেদিন প্রকাশিত হতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট। এর মাধ্যমে শেষ হবে বছরের পর বছর ধরে চলা অবহেলা আর বঞ্চনার ইতিহাস। আমরাও থাকব সেই গ্যাজেট প্রকাশের অপেক্ষায়। গ্যাজেটে কি কি বিশেষ সুবিধা থাকছে, বেতন কত শতাংশ বাড়ছে এবং গ্রেড অনুযায়ী বিস্তারিত তালিকা পেতে আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন। 2 তারিখে গ্যাজেট প্রকাশিত হওয়ার সাথে সাথেই আমরা এর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের এই বিশেষ ডকুমেন্টারিটি ভালো লাগলে লাইক দিন এবং এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। পরবর্তী আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।